রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ, আর দরজার ওপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। একবার রুহির আব্বু গর্জে ওঠা কণ্ঠে দরজা খুলো, আবার তার আম্মুর কান্না ভেজা কণ্ঠ, রুহিমা দরজা খোল, মা ভয় পাস না। একটার পর একটা ধাক্কায় দরজা কেঁপে উঠছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। কিন্তু ঘরের ভেতরে যেন সম্পূর্ণ আলাদা এক পরিবেশ। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছে রুহি, আর তার সামনে দুই হাতে তাকে বন্দি করে রেখেছে ক্রিস। তার দু হাত দরজার দুপাশে রাখা, ফলে রুহির পালানো কোনো পথ নেই। সে পুরোপুরি ক্রিসের শরীরের মাঝে আটকে আছে। দুজনে এতটাই কাছে দাঁড়িয়েছে যে রুহি স্পষ্ট অনুভব করতে পারছে ক্রিসের গরম নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তার বুকের ওঠানামা যেন শোনা যাচ্ছে। রুহির পুরো শরীর কাঁপছে। সে চোখ বন্ধ করে রেখেছে শক্ত করে, মুখটা ভয়ে কুঁচকে গেছে। হাত দুটো মুঠো করে চেপে ধরছে নিজের ওড়নার কিনারা। আর তার মনে হচ্ছে যদি চোখ খোলে তাহলে আরও ভয়ঙ্কর কিছু দেখতে পাবে। কিন্তু ক্রিস, সে একদৃষ্টিতে তাকিয়েছে রুহির দিকে, এমনভাবে তাকিয়েছে যেন পৃথিবীর সবচেয়ে দুর্লভ, সবচেয়ে সুন্দর জিনিসটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই ভয়ঙ্কর কোমলতা, যে কোমলতা মানুষকে শান্ত না করে বরং আরও অস্থির করে তোলে। বাইরে থেকে ক্রমাগত চিৎকার ভেসে আসছে, দরজায় ধাক্কার শব্দ হচ্ছে, কিন্তু ক্রিস যেন কিছুই শুনতে পাচ্ছে না। তার পুরো মনোযোগ শুধু রুহির দিকে, আর রুহির এই ভয় কাঁপতে থাকে অসহায় অবস্থা অদ্ভুতভাবে উপভোগ করছে সে। ক্রিস ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে, এতটাই কাছে যে তার চুল এসে ছুঁয়ে যায় রুহির গাল। রুহির নিঃশ্বাস আটকে যায়। তারপর ক্রিস খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে বলে, বাটারফ্লাই, গিভ মি এ কিস। কথাটা শুনে রুহি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। তার চোখ দুটো আতঙ্কে বড় হয়ে যায়, যেন সে বিশ্বাস করতে পারছে না এই পরিস্থিতিতে ক্রিস এমন একটা কথা বল। তার ঠোঁট কেঁপে ওঠে। কি? সে আরও সিটিয়ে যায় দরজার সাথে, যেন কাঠের ভিতরে ঢুকে যেতে পারলেই বেঁচে। তারপর কাপা গলায় বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, দূরে যান। এই কথাটা শোনা মাত্র ক্রিসের চোখে দৃষ্টি বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যেখানে অদ্ভুত কোমলতা ছিল, সেখানে আসে বিরক্তি আর চাপা আগ্রাসন নেমে। সে দাঁতে দাঁত চেপে তারপর খুব নিচু ভারী গলায় বলে, নিজের থেকে করবি নাকি? রুহি কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। ক্রিসের চোখ এবার ধীরে ধীরে নেমে আসে তার ঠোঁটের দিকে, তারপর নিচে। সে আর একটু ঝুঁকে এসে ফিস ফিস করে বলে, নাকি আমি এমন জায়গায় কিস করবো যেটাতে তোমার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ সঞ্চালিত হবে। কথাটা শুনে রুহির পুরো শরীর কেঁপে ওঠে। তার বুকের ভিতর ধড়ফড় করতে থাকে এত জোরে যেন বাইরে থেকেও শোনা যাবে। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। প্লিজ এমন করবেন না। রুমের ভেতরের বাতাসটা যেন ধীরে ধীরে বাড়ি হয়ে আসে। বাইরে দরজার একের পর এক ধাক্কার শব্দ, চিৎকার, কান্না সব মিলিয়ে অস্থির একটা পরিস্থিতি। কিস নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, বেবি, আমার ধৈর্য খুব কম। কথাগুলো শুনে রুহির বুকের ভেতরটা ধক করে ওঠে। তার গলা শুকিয়ে এসেছে, হাত পা ঠান্ডা হয়ে এসেছে। এই মানুষটা চোখের দিকে তাকাতে তার ভয় লাগছে। সে অসহায়ের মতো একবার দরজার দিকে তাকায়। বাইরে তার আব্বু আম্মু আছে, তবুও যেন কেউ তাকে বাঁচাতে পারছে না। রুহি ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। তার মাথা কাজ করছে না, শুধু একটাই কথা বুঝতে পারছে, এই মুহূর্তে ক্রিসকে আর রাগানো যাবে না। কাঁপা কাঁপা সে পা উঁচু করে। তার চোখ আধবোঝা, লজ্জা আর ভয়ে পুরো মুখ লাল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস দুটো ওঠানামা করছে। সে খুব ধীরে ক্রিসের দিকে এগিয়ে এসে কিস করার জন্য, কিন্তু তাদের উচ্চতার পার্থক্যের কারণে সে ক্রিসের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না। রুহি বিব্রত হয়ে চোখ বন্ধ করে ফেলে, তারপর আরও একটু পা উঁচু করে, তবুও নাগাল পায় না। ক্রিস সেটা দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। সে হাসিতে দুষ্টুমি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল অধিকারবোধ। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে রুহির সরু কোমর জড়িয়ে ধরে। হঠাৎ করে রুহির মাটি থেকে খানিকটা উপরে উঠে যায়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ক্রিসের কাঁধ আঁকড়ে ধরে। তাদের মুখ এখন খুব কাছাকাছি। রুহি স্পষ্ট অনুভব করতে পারছে ক্রিসের গরম নিঃশ্বাস তার মুখে লাগছে। ক্রিস গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নিচু গলায় বলে, ফাস্ট করো। রুহির বুকের ভেতরটা আরো জোরে কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারছে না। ধীরে ধীরে সে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। তারপর চোখ বন্ধ করে একটু একটু করে ক্রিসের দিকে এগোতে থাকে। কিন্তু তার আগে ক্রিস আর নিজেকে আটকে রাখতে পারে না। এক ঝটকায় সে নিজের
ঠোঁট চেপে ধরে রুহির ঠোঁটে। রুহির পুরো শরীর কেঁপে ওঠে, তার আঙুলগুলো শক্ত হয়ে চেপে ধরে কৃষের শার্ট। চোখ বন্ধ হয়ে যায় আপনা আপনি। কৃষ হামলে পড়ে ক্ষুধার্ত বাঘের মতো দাঁত জ্বালায় রুহি। ব্যথায় কেঁদে উঠে মেয়েটা, হালকা রক্ত বেড়ে ঠোঁট কেটে। কৃষ সময় নিয়ে সবটুকু তৃষ্ণার্ত প্রাণীর মতো। কৃষের আচরণের তীব্রতা যেন বহুদিনের জমে থাকা আবেগ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। রুহি প্রথমে স্থির হয়ে গেলেও কিছুক্ষণ পর অস্থির হয়ে ওঠে। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়। সে সরে আসার চেষ্টা করে, কিন্তু কৃষ তাকে আরও কাছে টেনে নেয়। তার এক হাত শক্ত করে জড়িয়ে থাকে রুহির কোমর, অন্য হাত দিয়ে গিয়ে থামে তার চুলে। রুহির চোখে কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে যেন কোনো অদ্ভুত ঝড় আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার শক্তি নেই। ঠিক তখনই বাইরে থেকে রুহির আব্বুর কণ্ঠ ভেসে আসে, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব, দয়া করে দরজাটা খুলো। কথাটা শুনে ক্রিস থেমে যায়। কয়েক সেকেন্ড সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রুহি দিকে। রুহি হাঁপাচ্ছে, তার ঠোঁট কাঁপছে, চোখ ভেজা, মুখটা লজ্জা আর অস্বস্তিতে লাল হয়ে গেছে। ক্রিস ধীরে ধীরে তাকে নিচে নামিয়ে দেয়। রুহির সঙ্গে সঙ্গে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে, যেন নিজের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। ক্রিস আঙুল হালকা চালায়, তারপর দরজার দিকে এগিয়ে যায়। লক খুলে ধীরে ধীরে দরজাটা খুলে দেয়। দরজার ওপর সে দাঁড়িয়েছেন রুহির আব্বু, মুখে ক্লান্তি, চোখের রাগ আর অসহায়তা। ক্রিস ঠোঁট মুছতে মুছতে তার দিকে তাকে শান্ত করলো। কি যেন বলছিলেন? রুহির আব্বু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিসের আচরণ, কথাবার্তা সব কিছু মিলিয়ে মানুষটার মাথায় যেন ঝিমঝিম করছে। তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন, তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করে বড় একটা নিঃশ্বাস এলেন। এদিকে রুহির আম্মু দ্রুত ভেতরে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। রুহি এখনও কাঁপছে, তার চোখ ভেজা, ঠোঁট লাল। মেয়েটাকে এমন অবস্থায় দেখে বুকটা মোচড় দিয়ে উঠল তার মায়ের। মা, ভয় পাস না। তিনি কাঁপা হাতে রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন। রুহি কেন কোনো কথা বলল না, শুধু মায়ের বুকের সাথে মুখ লুকিয়ে রইল। ওদিকে রুহির আব্বু ধীরে ধীরে কিসের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে এবার রাগের বদলে ক্লান্তি। দেখো বাবা, তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে সেটা ঠিক না। তিনি একটু থামলেন। আর তাই আমি আবার তোমাদের বিয়ে দেব, নিয়ম মেনে, সবার সামনে। তারপর তুমি ওকে নিয়ে যাও, কেমন? কিসের পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ চুপচাপ তার দিকে দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। গেম খেলছেন শ্বশুরমশাই? কথাটা শুনে রুহির আব্বু হকচকিয়ে। আহ, মানে, ছি ছি, গেম কেন খেলবো? তিনি তোতলাতে তোতলা বলছেন, আমি তোমাকে সত্যি বলছি বাবা। ক্রিস কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন মানুষটার মনের ভিতরটা পড়ে ফেলতে চেয়েছে। তারপর ধীরে ধীরে মাথার, বেশ, তাহলে কালকেই বিয়ে হবে এই বাড়িতে। তার চোখ সরু, হালকা সরু হয়ে গেল। আপনারা রাজি থাকলে বলুন, না হলে। কথাটা শেষ করলো না, কিন্তু অসমস্ত বাক্যের মাঝে চাপা হুমকি স্পষ্ট। রুহির আব্বু দ্রুত বলে উঠল, রাজি রাজি, আমি রাজি। তার কণ্ঠে তাড়াহুড়ো ছিল, যেন তিনি কোনোভাবে পরিস্থিতি শান্ত করতে চাইছেন। রুহির আম্মু অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন, আপনি সত্যি মেয়েকে এই ছেলের হাতে তুলে দেবেন? কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মেয়েকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। টিজ এবার ধীরে ধীরে রুহির দিকে তাকায়। রুহি মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে, সে একবারও কৃষের দিকে তাকাচ্ছে না। কৃষ ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, তারপর আঙ্গুলে ঠোঁটে ছুঁয়ে হালকা বাতাসে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল তার দিকে। বাই বাটারফ্লাই। তার গলা নিচু, অদ্ভুত কমল। আজকে বাকি এই কাজটা কালকে করবো। রুহির সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। তার বুকের ভিতর আবার অজানা ভয় জমতে থাকে। রাতের অন্ধকার ধীরে ধীরে আরো ঘন হয়ে আসছে। ঘড়ির কাঁটা প্রায় 11টার ঘর ছুঁইছি। পুরো শহরটা অনেকটা নিস্তব্ধ হয়ে গেলেও রাস্তার গাড়ির চলাচল এখনো থামেনি। দূরে কোথাও গাড়ির হর্ন ভেসে আসছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে। রুহিদের বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়েছে। গাড়িটার হেডলাইট নিভানো, শুধু রাস্তার লাইট এসে পড়ছে তার গায়ে। গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে রুহি, তার আম্মু আর আব্বু। রুহি শক্ত করে জড়িয়ে ধরে আছে তার আম্মুকে, যেন ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। সে ফুঁপিয়ে কাঁদছে, চোখ দুটো ফুলে গেছে কান্নায়। বারবার মাথা নিচে যেতে ইচ্ছা করছে না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে। তার আম্মু চোখের পানি আটকে রাখতে পারছে না, তবু মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কাঁদিস না মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। ঠিক তখনই রুহির আব্বু ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি মেয়ের মাথায় হাত রেখে নিচু গলে বললেন, নিজেকে শক্ত কর রুহি। তারপর চারপাশে একবার তাকিয়ে আরও নিচু স্বরে বললেন, আমরা তোর ভালো চাই। ওই বদমাসটার হাত থেকে বাঁচতে হলে তোকে এখনই পালাতে হবে। রুহির বুকটা কেঁপে ওঠে। তার আব্বু আবার বলে,
ড্রাইভার তোকে এয়ারপোর্ট অব্দি নিয়ে যাবে, ওখানে তোর সাকিব ভাইয়া থাকবে, তার সাথে দেশের বাইরে চলে গেলে আর কোনো চিন্তা নেই। তিনি জোর করে হালকা হাসার চেষ্টা করলেন। সব ব্যবস্থা করা আছে। রুহি কান্না আর মাঝে এবার আব্বুকে জড়িয়ে দিল। আমি তোমাদের খুব মিস করবো আব্বু। তার কণ্ঠ ভেঙে আসে। রুহির আব্বু চোখ ভিজে আসে, কিন্তু তিনি নিজেকে সামলে রাখেন, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। এদিকে কুটুস হঠাৎ মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে যায়। রুহির আম্মু চোখ মুছে কুটুসকে কাছে টেনে, হ্যাঁ বাপ বলিস। নিজে তারপর রুহির গালে হাত রেখে বলে, নিজের খেয়াল রেখিস কেমন। রুহি কাঁদতে কাঁদতে মাথা নেয়, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায়। রুহির আব্বু নিজের হাতে দুটো লাগেজ গাড়িতে তুলে দেয়। সব কিছু যেন খুব দ্রুত হয়ে যাচ্ছিল। গাড়ির দরজা খুলে রুহি একবার পেছন দিকে তাকায়। তার আম্মু কাঁদছে। কুটুস কিছু বুঝতে না পারে চুপচাপ দাঁড়িয়েছে, আর তার আব্বু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে প্রাণপণে। রুহির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে হাত নাড়িয়ে বিদায় জানায়। তারপরের মুহূর্তে গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে অন্ধকার রাস্তার দিকে বেরিয়ে যায়। তার পিছনে দাঁড়িয়ে থাকা তিনটে মানুষ শুধু তাকিয়েছে, যেন নিজেদের বুকের একটা অংশ দূরে চলে যাচ্ছে। প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। গাড়ি এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে। চারপাশে বড় বড় রাস্তায় আলো জ্বলছে। দূরে উড়োজাহাজ ওঠানামা আলো মাঝে মাঝে চোখে পড়ছে। রুহি জানলার পাশে মুখ ফিরিয়ে বসে আছে। রাতের ঠান্ডা বাতাস এসে বারবার তার চুল উড়িয়ে দিচ্ছে। তার বুকের ভেতরটা জমে থাকা ভয়টা ধীরে ধীরে একটু একটু করে হালকা হচ্ছিল। ওখানে পৌঁছে গেলে ক্রিস তাকে আর খুঁজে পাবে না। নিজেকে এই কথাটা বারবার বোঝাল। ঠিক তখনই হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষল। রুহি সামনে হেলে পড়ে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত দিয়ে সামনের সিটে চেপে ধরে নিজেকে সামনে, কী হলো, গাড়ি থামলে কেন? তার কথা শেষ হওয়ার আগে চোখ চলে যায় সামনের দিকে, আর পরের মুহূর্তে তার কণ্ঠ বন্ধ হয়ে যায়। মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সামনের দৃশ্য থেকে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার হাত পা মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেছে। ভয়ার্ত ড্রাইভার ভয়ার্ত চোখে তাকিয়েছে, বিড়বিড় করে বলে, এত লোক এভাবে দাঁড়িয়েছে কেন ম্যাডাম? রুই গাড়ির সামনে পাশাপাশি দাঁড়িয়েছে তিনটে কালো গাড়ি, পুরো রাস্তা আটকে রাখা। চারপাশে কয়েকজন লোক কালো পোশাক পরে দাঁড়িয়েছে, আর মাঝের গাড়িটা বোনেটের উপর পায়ের উপর পা তুলে বসে আছে ক্রিস। চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি শার্ট আর কালো প্যান্ট। রাতের আলো আধারে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এমন এক উপস্থিতি যেটা দেখলে বুকের ভিতর অকারণে ভয় ঢুকে যায়। রুহির গলা শুকিয়ে আসে। সে কাঁপা হাতে নিজের ফোনটা খুঁজতে শুরু করে। আব্বুকে কল করতে হবে এখনই। কিন্তু তার আগে ক্রিস লাফ দিয়ে গাড়ির উপর থেকে নেমে আসে। তার হাঁটার ভঙ্গি অদ্ভুত আত্মবিশ্বাস। সে সোজা হয়ে দাঁড়ায় রুহির জানলার পাশে, তারপর এক ঝটকায় দরজা খুলে দেয়। রুহি পিছিয়ে যেতে চাইলে পারে না। ক্রিস তার হাত চেপে ধরে টেনে নিজের দিকে নিয়ে আসে। আমি জানতাম বাটারফ্লাই, আমার শ্বশুরমশাই একটা চিজ এত সহজে মেকে দেবে না। সে নিচু হয়ে রুহির চোখের দিকে তাকায়। কিন্তু ওনাকে কে বোঝাবে? উনি যে খেলা খেলেছেন সেই খেলা আমি জন্ম থেকে খেলতে অভ্যস্ত। কি চান আপনি? রুহি এবার চিৎকার করে ওঠে, কেন আমার পিছনে পড়েছেন? কৃষ কোনো উত্তর দেয় না, বরং হঠাৎ করে তাকে টেনে গাড়ি থেকে নামিয়ে নেয়। রুহি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। ছাড়ুন, কী করছেন? কী চাই আপনার? কৃষ শক্ত করে তার কবজি হয়ে টানতে টানতে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। তোকে চাই। তার গলা নিচু কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। তোকে পেলে কাহিনী খতম। সে দরজা খুলে ভেতরে ছুঁড়ে ফেলে রুহিকে। রুহি সঙ্গে সঙ্গে উঠে বসে দূরে সরে যেতে চায়। ঠিক তখনই ক্রিস ঝুঁকে আছে তার দিকে, দাঁত চেপে নিচু গলা বলে, তুই যদি ভেবে থাকিস তোকে মনে ধরেছে বলে তোর সাথে লুতু পড়ব, তার ভুল। তার চোখে ভয়ঙ্কর স্থির হয়ে ওঠা। এই ক্রিস খান ওসব পারে না। সে শুধু পারে নিজের জিনিস ছিনিয়ে আনতে। কথাটা শুনে রুহির চোখ রাগে আর অপমানে ভর করে। সে চিৎকার করে বলল, আমি কোনো পণ্য নেই মিস্টার ক্রিস খান। আমি মানুষ, আপনার গোলাম নেই। ক্রিসের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নেই। তারপর ড্রাইভিং সিটে বসে পড়ে। হাত বাড়িয়ে রুহি সিট বেল্ট লাগিয়ে দিতে যায়, ঠিক তখনই রুহি আরও খেপে গিয়ে ক্রিসের হাত ঝটকা মেরে সরিয়ে দেয়। ক্রিসের মুখ শক্ত হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, সরি বাটারফ্লাই, এটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তুমি আমায় বাধ্য করলে। সপাটে একটা চড় পড়ে রুহির গালে। চড়টা এত জোরে ছিল যে রুহি মাথা ভনভন করে। ব্যথায় টনটন হয়ে ওঠে গাল, কিন্তু পুরো ব্যথা অনুভব করার আগে সে ঢলে পড়ে ক্রিসের বুকে। ক্রিস নির্বিকার রুহিকে তুলে সে নিজের কোলে বসিয়ে সিট বেল্ট বেঁধে নেয়। কারা বলে যে বউকে
চুপ করানো যায় না, এরকম দাবাং মার্কা চড় পড়লে এমনিতে চুপ হয়ে যাবে। চোখ খুলতে চারপাশটা ঝাপসা লাগে। রুহির মাথাটা ভারী হয়েছে, যেন অনেকক্ষণ ঘুমিয়েছিল, অথচ শরীরে কোনো বিশ্রামের অনুভূতি নেই। সে চোখ বন্ধ করে আবার ধীরে ধীরে খুলল। কয়েক সেকেন্ডের সময় লাগে বুঝতে সে কোথায় আছে। অগোছালো একটা রুম, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিস পড়ে আছে, টেবিলের উপর অর্ধেক খাওয়া কফি মগ আর কিছু পোড়া সিগারেট। আর সে বিছানায় শুয়ে, সেই নরম বিছানা। হঠাৎ করে রুহির বুকটা ধক করে ওঠে। সে চিনতে পারে জায়গাটা। এই রুমেই তো ক্রিস তাকে জোর করে বিয়ে করছিল। মুহূর্তের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে আসে। রুহি তড়িঘড়ি করে উঠে বসে চারপাশের দিকে তাকে, না, রুমে কেউ নেই। সে দ্রুত বিছানা থেকে নেমে যায়, খালি পায়ে প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে হাত ধাক্কা দেয়, কিন্তু হাত দিয়ে দরজা খুলে দেয়। রুই এক সেকেন্ডও সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এসে তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে। পালাতে হবে এখন। সে তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার পা থেমে যায়। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠছিল কৃষ। কালো টি শার্ট আর স্লিভলেস গোটানো, এক হাতে ফোন, অন্য হাতে পকেটে, মুখে সেই পরিচিত বাঁকা হাসি। রুহির বুক কেঁপে ওঠে ভয়ে। সে তাড়াতাড়ি পাশের একটা রুমে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতে পাগলের মতো চারিদিকে তাকাতে থাকে, কোথায় লুকাবে। হঠাৎ চোখের সামনে পড়ে একটা বড় টেবিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, নিজের মুখ নিজে চেপে ধরতে, যাতে নিঃশ্বাসের শব্দ বাইরে না যায়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর দরজা খোলার শব্দ। ক্রিস ঢুকছে। রুহির বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো রুম শুনতে পাচ্ছে। ক্রিস রুমের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, এটা ঠিক না বাটার বলে। সে কয়েক কদম এগিয়ে এসে বর ছেড়ে হবু শ্বশুরমশাইয়ের রুমে ইন্টারেস্ট ভেরি ব্যাড। রুহি আরও শক্ত করে নিজের মুখ চেপে ধরে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু পরের মুহূর্তে ক্রিসে হঠাৎ নিচু হয়ে বসে, আর টেবিলের নিচে সরাসরি চোখে চোখ পড়ে যায় দুজনের। রুহির চোখ আতঙ্কে বড় হয়ে যায়। সে যেন কল্পনা করেনি ক্রিস এত দ্রুত তাকে খুঁজে ফেলবে। ক্রিস কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, তারপর নিচু গলা বলে, বেরিয়ে এসো বাটারফ্লাই। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে, কাম। রুই ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একটু সরে আসে। ঠিক তখনই তার চোখে পড়ে টেবিলের উপর পড়ে থাকা একটা পিস্তল। তার চোখে মুহূর্তে আতঙ্কের সাথে সাহস জেগে যায়। সে দ্রুত হাত বাড়িয়ে পিস্তলটা তুলে নেয়, তারপর কাপা হাতে তাক করে ক্রিসের দিকে। ক্রিস ভুরু কুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর হেসে বলে, আমি জানতাম তুমি লেদা ভাজা মাছ উল্টে খেতে জানো না। সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু তুমি যে মাছ বেছে খেয়েও নিবে এটা জানতাম না। রোহিত হাত অনবরত করছে, পিস্তলটা ঠিকমতো স্টাডি রাখতে পারছে না সে। দূরে সরে যান, নয়তো আমি গুলি করে দেব। তার কণ্ঠ কাঁপছিল ভয় আর উত্তেজনায়। কিছু একটু থামে, বরং আরও কাছে এসে বলে, আগে মৃগী রোগীর মতো কাঁপা বন্ধ করে লেদু শোনা। তার চোখ নিচের দিকে নেমে আসে, তারপর ফিসফিস করে, নাইলে গুলিটা আমার মেইন পয়েন্টে লাগবে, তোমার ফিউচার অন্ধকার হয়ে যাবে। কথাটা শুনে রুহি লজ্জা আর রাগে কেঁপে ওঠে। এই পিস্তলটা আরও শক্ত করে ধরে ধীরে ধীরে দরজার দিকে সরতে থাকে। কাছে আসবেন না, সে কাঁপা গলায় বলে, আমি সত্যি গুলি করে দেব। ক্রিস আর এবার মুহূর্তের মধ্যে বড় বড় পা ফেলে তার সামনে চলে আসে। রুহি ক্রিস তার কোমর জড়িয়ে তার দিকে টেনে নেয়। পিস্তল হাত থেকে ছিটকে পড়ে যায়। ক্রিস তার কানের কাছে মুখ এনে নিচু গলায় বলে, পিস্তলে গুলি নেই বেবি। তার গরম নিঃশ্বাস রুহির শরীর কেঁপে ওঠে। ক্রিস ঠোঁটের কোণে হাসি টেনে আরও কাছে ঝুঁকে আসে, চলো এবার বাসরটা করি, তারপর আবার চোর পুলিশ খেলবো। রুহি স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ায়। ক্রিসের কিনে আনা হালকা রঙের টপস আর প্লাজো পরে তাকে যেন অদ্ভুত সুন্দর লাগছে। ভেজা চুলগুলো ডগা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, আর ধীরে ধীরে তাওয়াল দিয়ে মুছে দিচ্ছিল। কিছুক্ষণ পর তার দৃষ্টি নিজের প্রতিবিম্বের দিকে গিয়ে আটকে যায়। পোশাকটা তার গায়ে এমন নিখুঁতভাবে মানিয়েছে যে রুই নিজে বিস্ময় হয়েছে। লোকটা তার মা এত নিখুঁতভাবে জানলো কী করে? প্রশ্নটা মনে থাকছে। হঠাৎ কিছুক্ষণ আগের মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। ক্রিস যেভাবে তাকে নিজের কাছে টেনে নিয়েছিল, তার দৃঢ় বাহুর বাঁধন, তার চোখে সে তীব্র দৃষ্টি, সব মনে পড়তে রুহির শরীর শিউরে ওঠে। বুকের ভেতর কেঁপে উঠল ভয়। সে দ্রুত চোখ নামল। ভাগ্যিস তখন চলে এসেছিলেন, মনে মনে ফিসফিস করে বলে, নইলে কী হতো সেটি আর কল্পনা করতে পারল না। ভয়ে তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে হেঁটে গিয়ে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে রুই। দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে চুপচাপ রইল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো
কারো সিটি বাজানোর শব্দ। পরের মুহূর্তে দরজা খুলে ঘরে প্রবেশ করলো কৃষ। ভেতরে ঢুকে সে জোরে দরজাটা বন্ধ করে দিল। শব্দটি রুহি কেঁপে উঠল, ভয়ে আর গুটিয়ে নিল নিজেকে। কৃষ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়, তার ঠোঁটে কোণে হালকা হাসি, চোখে অদ্ভুত এক দুষ্টুমি। রুহির বুকের ধুকপুকানি আবারও বেড়ে যায়। কৃষ কোনো কথা না বলে নিজের শার্টের বোতাম খুলতে লাগে। রুহির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। পরক্ষণে সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ক্রিস শার্ট খুলে একপাশে ছুঁড়ে ফেলে। তার ভেজা চুল থেকে এখনো ছোট ছোট পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তারপর গিয়ে এসির তাপমাত্রা আরও একটু বাড়িয়ে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ভুরু কুচকে রুহির দিকে তাকিয়ে বলে, তোমার গরম লাগছিল বাটারফ্লাই? আমার তো ভীষণ গরম লাগছে, তাই শার্ট খুলে ফেললাম। এরপর একটু উঠে এসে বসে ধীরে ধীরে রুহির দিকে ঝুঁকে এলো। তুমি খুলে ফেলে টপটা। কথা শুনে রুহির মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল। লজ্জা যেন কান পর্যন্ত রক্তিম হয়ে গেল। সে মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আপনি ছেলে, আমি মেয়ে, আমি এটা করতে পারব না। কৃষ কয়েক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর দুহাত বিছানায় ভর দিয়ে ধীরে ধীরে ঝুঁকে পড়ল রুহির উপর। রুহির নিঃশ্বাস আটকে আসছে। এত কাছে চলে এসেছে কৃষ তার শরীরে উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছে। কৃষ নিচু গলবে, কেন পারবে না? তার দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো রুহির পোশাকের দিকে। তোমার অতিরিক্ত কি আছে লুকানো, দেখাও। কথা শুনে রুহির ভেতরে জমে থাকা লজ্জা রাগ একসাথে বিস্ফোরিত হলো। সে হঠাৎ দু হাতে কৃষকে জোরে ধাক্কা দিল। কৃষ হয়তো এমনটা আশা করেনি। ভারসাম্য হারিয়ে সোজা হেলে পড়ল রুহির উপর। মুহূর্তে দুজনের শরীর একসাথে ধাক্কা খেল। দুজনে কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে রইল। রুহির বুক দ্রুত ওঠানামা করছে। তার হাত দুটো এখনো কৃষের বুকে আটকেছে। আর কৃষ এক দৃষ্টিতে তাকিয়েছে রুহির মুখের দিকে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপর সে লাগছে। রুহি ভয়ে আর লজ্জায় চোখ বন্ধ করে নিল। কিন্তু চোখ বন্ধ করে সে অনুভব করতে পারছিল কৃষ এখনো নিবিড়ভাবে তাকিয়েছে তার দিকে। কৃষ আরেকটু ঝুঁকে এলো তার মুখের এতটাই কাছে যে রুহি স্পষ্ট অনুভব করতে পারছিল তার উষ্ণ নিঃশ্বাস নিজের গালে এসে পড়ছে। সে ধীরে ধীরে রুহির কানের কাছে মুখ এনে ফিসফিস বলে, ড্রেসিং ফিটিং হয়েছে বাটারফ্লাই? রুহি চোখ বন্ধ করে কাঁপা বলল, হ্যাঁ ঠিক হয়েছে। তার গলায় লজ্জা আর অস্বস্তি মিশেছিল। কিসের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে নিচু গলায় বলে, দেখছো, তোমার শরীরে স্পর্শ না করে তোমার প্রতিটি বাঁক প্রতিটি মাপ আমার জানা হয়ে গেছে। কথাটা শুনে রুহি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। লজ্জায় মুখ লাল হয়ে গেল। সে আস্তে করে বলল, সরে যান প্লিজ। প্লিজ যেন তার কথা শুনল না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহির মুখের উপর থেকে ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে রুহির শরীর আবার কেঁপে উঠল। চোখ খোলো, তাকাও আমার দিকে। রুহি ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকালো কৃষের দিকে। দুজনের চোখে এক মুহূর্তের জন্য আটকে গেল একে অপরের দিকে। কৃষ আঙুল দিয়ে স্লাইড করে রুহির কপাল থেকে গাল পর্যন্ত। তার স্পর্শে অদ্ভুত এক শীতলতা ছিল, অথচ সেই শীতলতার ভিতরে লুকিয়ে ছিল দখলদারি তীব্রতা। সে শান্ত গলে বলল, তুমি এখন আমার বউ, মিসেস খান হয়ে গেছে বাটারফ্লাই। এটা সবসময় মাথায় রাখবে। তার দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। রুহির বুকটা ধক করে উঠল। তোমার আব্বু আম্মুর সাথে আমি কথা বলে নেব, আপাতত তুমি ওদের কাছে যাবে না। রুহি কিছু বলতে যাচ্ছিল, তার আগে কৃষ নিজের আঙ্গুল চেপে ধরল রুহির ঠোঁটে। তার কণ্ঠ নিচু অথচ দৃঢ়। আমি বেশি কথা পছন্দ করি না। সে আরও একটু ঝুঁকে এলো। আমার কথা মন দিয়ে শোনো, আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে পছন্দ করি না। রুহির গলা শুকিয়ে এলো। সে ভয়ে কিছু বলতে পারল না, শুধু আস্তে করে মাথা নাড়ল। কাল থেকে কলেজে যাবে, কিন্তু আমার সাথে যাবে, আমার সাথে ফিরবে। হঠাৎ চোখ কঠিন হয়ে উঠল। অন্য কোনো ছেলের দিকে ভুলেও তাকাবে না, কথা বলাও বন্ধ। রুহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কৃষ খুব শান্ত স্বরে বলল, তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি, শুধু আমার, বুঝেছ? তার কণ্ঠে এমন এক দখলদারি অনুভব ছিল যেটা শুনে রুহির ভয় আরও বেড়ে গেল। কৃষ কিছুক্ষণ চুপ থেকে আবার নিচু গলায় বলল, আজ যদি কোনো রকম ভুল কিছু হয়। তারপর ধীরে ধীরে রুহির থুতনি তুলে দিল, তাহলে তোমাকে আর সময় দেব না। হাতে পায়ে শিকল বেঁধে হোক। কৃষ খান। কথাটা শুনে রুহির পুরো শরীর ঠান্ডা হয়ে আসে। তার চোখ ভিজে উঠল আতঙ্কে, কিন্তু সে কোনো কথা বলতে পারল না। শুধু কাঁপতে কাঁপতে আবার মাথা নাড়ল। কৃষ ধীরে ধীরে পাশ ফিরে শুয়ে পড়ল। তারপর মাথার নিচে এক হাত রেখে ভুরু কুঁচকে রুহির দিকে তাকায়। আবার মাথাটা টিপে দাও, ভীষণ যন্ত্রণা করছে। রুহি বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইল। লোকটা এমনভাবে কথা বলল যেন আদেশ করা তার জন্মগত অধিকার। মনে মনে কৃষকে হাজারটা গালি দিল।
অসভ্য, জোর করে বিয়ে করছে, আবার হুকুম করছে, কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না। ধীরে ধীরে সোজা হয়ে বসতে ক্রিস কোনো রকম পূর্বাভাস ছাড়ে মাথাটা এনে রাখলো রুহির কোলের উপর। পরক্ষণে মুখ গুজে দিল তার উদরে। রুহির পুরো শরীর কেঁপে উঠল, তার নিঃশ্বাস যেন মুহূর্তে আটকে গেল। ক্রিসের গরম নিঃশ্বাস কাপড় ভেদ করে এসে লাগলো তার শরীরে। সেই উষ্ণ স্পর্শে রুহির আঙুল পর্যন্ত কেঁপে উঠছিল। কি করছেন? ভয়ে আর অস্বস্তিতে কাঁপা গলায় বলে উঠল সে। বালিশে মাথা রাখুন প্লিজ। ক্রিস চোখ বন্ধ রেখে মৃদু গলায় হেসে পড়ল। তারপর অন্তত নিচু গলায় ফিসফিস করে বলল, আমার বউয়ের কোলে শুয়েছি, তোমার সমস্যা কি? কথা শুনে রুহির মুখ গরম হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করে বলল, বিরক্ত হয়ে জোরে জোরে ক্রিসের চুল টানতে লাগলো। ক্রিস চোখ বন্ধ রেখে হেসে উঠল, মাথাটা আরো একটু গুজে দিল তার কোলের কাছে। তার মুখে তখন অদ্ভুত প্রশান্তি, যেন বহুদিন পর নিজের সবচেয়ে প্রিয় আশ্রয় খুঁজে পেয়েছে। সকালে রান্না আলো ধীরে ধীরে পুরো ঘরটাকে আলোকিত করে তুলছে। পর্দাগুলো বাতাসে হালকা দুলছে। বাইরে থেকে ভেসে আসছে পাখির ডাক। ক্রিস ধীরে ধীরে চোখ খুলে ঘুম ভাঙতে সম্ভবত পাশে হাত বাড়িয়ে রুহিকে খুঁজল, কিন্তু বিছানার পাশটা ফাঁকা। মুহূর্তে তার কপাল কুঁচকে গেল। সে দ্রুত উঠে বসল। আবার পালাবে নাকি? বিরক্ত গলায় বিড়বিড় করে উঠল ক্রিস। এক মুহূর্তে তার ঘুম উদয় হয়ে গেল। মাথার ভিতর যেন রাগ দপদপ করে জ্বলে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজার দিকে এগোতে হঠাৎ ব্যালকনি থেকে কুকুর ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। তার সাথে মিশেছিল এক মেয়েলি হাসি, নরম আর প্রাণখোলা হাসি। ক্রিস থেমে গেল, ভুরু কুঁচকে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পরের দৃশ্যটা দেখে তার কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রুহি দাঁড়িয়ে আছে, তার কোলে কোকো। সকালের হারে রুহির খোলা চুলগুলো উঠছে, কিন্তু মুখে কোনো ভয় নেই এক মুহূর্ত, বরং শিশুর মতো আসছে। কোকোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুহি, আর কোকো আনন্দে ঘেউ ঘেউ করে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে দুই পা তুলে রুহির গায়ের উপর পড়ছে। রুহি হেসে গড়িয়ে পড়ছে তার দুষ্টুমি দেখে। ক্রিস নিঃশব্দে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে। তার চোখে ধীরে ধীরে অদ্ভুত এক মুগ্ধতা নেমে এলো। এই বাড়িতে ক্রিসের অসংখ্য বন্ধু এসেছে, কত মানুষ কোকোর সাথে মিশতে চেয়েছে, কিন্তু কোকো কখনো ক্রিস ছাড়া আর কারোর কাছে যায়নি। এই প্রথম সে নিজে থেকে কারো কাছে গিয়ে এত আদর নিচ্ছে। রুহি হঠাৎ কোকোর গলে চুমু খেলো। কোকো আদুরে ভঙ্গিতে নিজের মুখ ঘষে দিল রুহির গলে। দৃশ্যটা দেখে ক্রিসের ভেতরটা অদ্ভুতভাবে জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, শালা আমার মতো হয়েছে। তারপর বড় বড় পা ফেলে সামনের দিকে এগোলো। রুহি কিছু বুঝে ওঠার আগে ক্রিস কোকোকে এক ঝটকায় তার কোল থেকে ছিনে। এই! রুহি অবাক হয়ে তাকালো। ক্রিস কোনো কথা না বলে কোকোকে নিয়ে গিয়ে রুমের বাইরে নামিয়ে দিল। কোকো হতভম্ব হয়ে কয়েকবার ঘেউ ঘেউ করলো। তারপরে ক্রিস দরজাটা বন্ধ করে আবার ধীরে ধীরে রুহির সামনে এসে দাঁড়ালো। রুহি বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। লোকটার আচরণ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ক্রিস কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রুহির মুখের দিকে। তারপর আচমকা হাত বাড়িয়ে রুহিকে টেনে নিল নিজের কাছে। রুহির বুক ধক করে উঠল। ক্রিস নিচু হয়ে তার এঁকে দিল তারপর গলায়। আর কোনোদিন সে ধীরে ধীরে রুহির চিবুক তুলে ধরল। আমি ছাড়া এইভাবে কাউকে এইভাবে আদর করবে না। তার চোখে তখন শিশুসুলভ হিংসেটা স্পষ্ট। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ক্রিস যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, যাও, রেডি হও, কলেজে যাব। কলেজ প্রাঙ্গণ জুড়ে তখন দুপুরে ব্যস্ততা। সকল ছাত্র ক্লাস চললেও করিডোরে এখন ছাত্রছাত্রীদের আনাগোনা থামেনি। নবীনবরণ অনুষ্ঠান শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। অনেকে এখনও সাজগোজ করে ক্লাসে এসেছে। রুহিদের ক্লাসটা আর স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি ভরাট। ঘরের ভেতরে ছাত্রছাত্রীর গুঞ্জন গমগম করছে। সামনের বোর্ডের কাছে দাঁড়িয়ে যাচ্ছেন অধ্যাপকের, এক মনে লেকচার দিয়ে যাচ্ছেন। তার ভারী কণ্ঠ পুরো রুম যেন প্রতিধ্বনিত হচ্ছে। বোর্ডে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় লিখে বুঝিয়ে দিচ্ছেন তিনি। প্রায় সবাই মনোযোগ দিয়ে শুনছে। কেউ নোট নিচ্ছে, কেউ আবার বোর্ডের দিকে তাকিয়ে গভীর মনোযোগে ভাবছে। তবে শেষের দিকে জানলার পাশাপাশি বসা দুই মেয়ের মন ক্লাসে নেই বলে চলে। সিমরান ঠোঁট ফুলিয়ে এক টাকায় নিজের অভিযোগ জানিয়ে যাচ্ছে। তুই বুঝবি না রে, এই 2 দিন তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। কলেজটা ফাঁকা লাগছিল। ওই মৃদু হেসে তাকালো তার দিকে, কিন্তু সেই হাসিতে আগের মতো প্রাণ ছিল না।
চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সিমরান সেটা খেয়াল করতে রুহি হাতটা চেপে দিল। সত্যি করে বল। সে নিচু গলে বলল, ও তোকে খুব বেশি কষ্ট দিচ্ছে তাই না? প্রশ্নটা শুনে রুহির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তার চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো গত কয়েকদিনের কথা। কৃষের জোর করে বিয়ে করা, তার পজিটিভনেস আচরণ আর সেই তীক্ষ্ণ দৃষ্টি, আবার কখনো শিশুর মতো যত্নশীল হয়ে ওঠা, সব কিছু মিলে লোকটাকে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না রুহি। সে ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, আমি ওনাকে বুঝতে পারি না সিমরান। সিমরান কৌতূহলী চোখে তাকিয়ে রইল। রুহি ধীরে ধীরে বলতে শুরু করলো কৃষের আচরণের কথা। কীভাবে সে সবসময় তাকে নিজে রাখতে চায়, কীভাবে অন্য কারোর সাথে কথা বলে রেখে যায়, আবার এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠলে আবার পরের মুহূর্তে এমনভাবে যত্ন নেয় যেন পৃথিবী তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। কথাগুলো বলতে বলতে রুহি নিজেরই অদ্ভুত লাগছিল, কারণ সে যতই কৃষকে ঘৃণা করতে চায় না কেন, লোকটার উপস্থিতি তার মনকে ভীষণভাবে অস্থির করে তোলে। ঠিক তাদের ক্লাসরুমের সামনে দিয়ে আরেকটি বড় রুম, সে আজ সেটি ফাঁকা, আর সেই রুমেই বসে আছে কৃষ আর তার পুরো দল। কেউ বেঞ্চের উপর উঠে বসে, কেউ পা ছড়িয়ে গল্প করছে। পুরো রুম জুড়ে উচ্চ হাসাহাসি আর আড্ডা চলছে। আমান কিছু একটা বলতে সবাই হেসে গড়িয়ে পড়ল, কিন্তু সেই হইচইয়ের মাঝে কৃষ একদম চুপচাপ। সে শেষ বেঞ্চের উপর বসে আছে, এক পা নিচে ঝুলছে, অন্য পা বেঞ্চের উপরে তোলা। তার দৃষ্টি স্থির রয়েছে সামনের রুমটার দিকে, আর সেই দৃষ্টির কেন্দ্রবিন্দু রুহি। এক সেকেন্ডের জন্য তার চোখ রুহির উপর থেকে সরছে না। রুহি কখন কথা বলছে, কখন চুল সরাচ্ছে, কখন নিচু হয়ে খাতা লিখছে, সব কিছু নিবিড়ভাবে লক্ষ্য করছে কৃষ। মূলত রুহি ক্লাসের রুমে সামনে বলে কৃষ এখানে বসে আছে। সে যেন কয়েক মুহূর্তের জন্য রুহিকে চোখের আড়াল করতে রাজি নয়। প্রায় অনেকটা সময় কেটে গেল। অধ্যাপক লেকচার দেওয়া শেষ হওয়ার সাথে সাথে পুরো ক্লাস আবার গুনগুন শুরু হলো। কেউ বই গোছাচ্ছে, কেউ বন্ধুদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ছাত্রছাত্রীরা একে একে রুম থেকে বের হয়ে উঠতে শুরু করলো। সামনের ফাঁকা রুমে বসে কৃষ এতক্ষণ স্থির চোখে সব কিছু দেখছিল। রুহি কখন খাতা বন্ধ করলো, কখন ব্যাগ গুছলো, সব কিছু তার নজরে। যেই না ক্লাসরুম ফাঁকা হয়ে এলো, অমনি কৃষ এক লাফে বেঞ্চ থেকে নেমে পড়লো। তার চোখের সামনে দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। সে ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর রুহি আর সিমরান পাশাপাশি কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলো। তাদের সাথে বের হয়েছিল সেই অধ্যাপক যিনি এতক্ষণ ক্লাস নিচ্ছিল। অধ্যাপক হঠাৎ থেমে গিয়ে রুহির দিকে ফিরে দাঁড়ালেন। তারপর স্নেহভরা ভঙ্গিতে রুহির মাথায় হাত রেখে বললেন, ভালো করে পড়াশোনা করো রুহি। রুহি ভদ্রভাবে মাথা তুলল। অধ্যাপক মৃদু হেসে আবার বললেন, প্রথম দিন তোমাকে যতটা উৎসাহিত দেখছিলাম, এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তার চোখে হালকা উদ্বেগ ফুটে উঠল। মন দিয়ে পড়ো কেমন? রুহি জোরে একটা হালকা শ্বাস টানল, তারপর আস্তে করে মাথা নাড়ল। অধ্যাপক মৃদু হেসে ধীরে ধীরে চলে গেলেন। সিমরান সঙ্গে সঙ্গে রুহির হাত ধরে বলল, চল ক্যান্টিনে যাই, তোর মনটা একটু ফ্রেশ হবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে ঝড়ের বেগে সামনে এসে দাঁড়ালো কৃষ্ণ। কেউ কিছু বুঝে ওঠার আগে সে শক্ত করে রুহি হাত চেপে ধরে টান দিল নিজের দিকে। হকচকে উঠল রুহি। সিমরান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রুহি একটা কথা না বলে রুহিকে টানতে টানতে নিয়ে যায় ফাঁকা ক্লাসরুমের সামনে। রুহি হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণের হাতের শক্তির কাছে তার চেষ্টা একেবারে ব্যর্থ। রুমে ঢুকে কৃষ গর্জে উঠল, 1 মিনিটের মধ্যে পুরো রুম খালি চাই ফার্স্ট। তার কণ্ঠে এতটাই তীক্ষ্ণ আর আবেগে ভরা ছিল যে উপস্থিত সবাই কেঁপে উঠল। আমান আর বাকিরা একে অপরের মুখের দিকে তাকালো। কৃষের লাল হয়ে থাকা চোখ আর কঠিন মুখ দেখে বোঝা গেল এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। কেউ কোনো কথা বলল না। সবাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। রুহির বুকের ভেতরটা কাঁপছিল। সে ভয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কারণ কৃষের মুখ দেখে সে বুঝতে পারছিল লোকটা ভীষণ রেগে আছে। সবাই বেরিয়ে যাওয়ার পর আমান হঠাৎ আবার দরজার সামনে ফিরে এলো। মাথা চুলকে ভয়ে বলল, বলেছিলাম কি কৃষ? কিন্তু তার কথা শেষ হওয়ার আগে কৃষ বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। জোরে দরজাটা বন্ধ করে দিল আমানের মুখের উপর। বাইরে দাঁড়িয়ে থেকে আমন হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও আম্মুকে। এদিকে রুমের ভেতর দরজা বন্ধ হতে নিস্তব্ধতা নেমে আসলো। দরজা বন্ধ হতে কৃষ ঘুরে দাঁড়ালো। তার চোখে দুটি তখন রাগে লাল হয়ে গেছে, চোয়াল শক্ত। রুহি ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে কৃষ ঝড়ের বেগে এগিয়ে এসে তার গলা চেপে দিল। শার্লি দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তোকে না বলেছিলাম পরপুরুষের সাথে কথা বলবি না? রুহি
চোখ আতঙ্কে বড় হয়ে গেল। সে দুহাতে ক্রিসের কবজি চেপে ধরল, ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ক্রিসের হাতের চাবি এতটাই শক্ত ছিল যে তার নিঃশ্বাস আটকে আসতে লাগলো। কি হলো? ক্রিস আরো ঝুঁকে এলো তার মুখের কাছে। চুপ করে আছিস কেন? তার চোখে তখন হিংস্র আগুন। প্রফেসররা হাসাহাসি করার জন্য তোকে এখানে এনেছি? রুহির চোখ ভিজে ওঠে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তার অসহায় অবস্থা থেকে শেষমেশ ক্রিস হাতটা সরিয়ে দিল। গলা ছাড়া পেতে রুহি কাঁচতে কাঁচতে হাঁপাতে লাগলো। সে এক হাত গলায় চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়েছে। কিছুক্ষণ পর কষ্ট করে মাথা তুলে তাকালো সে। তার কণ্ঠ কাঁপছিল। আপনি এতটা নোংরা মনমস্তিষ্ক আমি জানতাম না। তার চোখে স্পষ্ট গুণ। উনি আমাদের শিক্ষক, আর আপনি? কথা শেষ করতে পারলেন না। সে এক ঝটকা মেরে তার গাল চেপে ধরে বলল, শোন। দাঁতে দাঁত চেপে সে বলল, শিক্ষক হোক বা অন্য কেউ, তুই শুধু আমার। তার আঙুলের চাপ এত শক্ত হয়ে গেল, তোর শরীর শুধু আমি, আর কেউ না, বুঝেছিস? রুহির চোখ ভয়ে কেঁপে উঠল। ক্রিস কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু ও বিপজ্জনক গলা বলল, না, তুই বুঝবি না। তার ঠোঁট ধীরে ধীরে বাঁকা হাসি ফুটল। তোকে এবার শাস্তি দিতে হবে, তারপর বুঝবি। কথাটা বলে ক্রিস ধীরে ধীরে নিজের শার্টের বাটন খুলতে শুরু করলো। রুহির মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কে মাথা নাড়তে। না না, কাছে আসবেন না। ক্রিস এক পা এগোতে রুহি হঠাৎ ঘুরে দরজার দিকে দাঁড়ালো। রুহি প্রাণপণে কাঁপা হাতে দরজাটা খোলার চেষ্টা করলো। আঙুলগুলো এতটাই কাঁপানো ছিল যে ঠিকমতো ছিটকিনি ধরতে পারছিল না। পেছন থেকে ভেসে আসছিল ক্রিসের ভারী কণ্ঠ। প্রতিটি শব্দ যেন রুহির বুকের ভেতরে ধাক্কা মারছিল। অবশেষে অনেক কষ্টে ছিটকিনি খুলে ফেলল। তার মুখের আশ্বাস একজোড়ে ফুলল। আর এক সেকেন্ড দরজা খুলে গেলে সে বেরিয়ে যেত। কিন্তু সেই মুহূর্তে ক্রিস তাকে দরজার সাথে চেপে দিল। রুহির নিঃশ্বাস আটকে গেল। ক্রিস এক হাত বাড়িয়ে আবার ছিটকিনিটা টেনে দিল। খট করে লক হওয়ার শব্দে রুহির বুকটা কেঁপে উঠল। সে শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা গলা বলল, প্লিজ যেতে দিন আমায়। তার চোখে তখন আতঙ্কে স্পষ্ট। এটা কলেজ। ক্রিস নিচু হয়ে তার মুখের কাছে ঝুঁকে এলো। তার গরম নিঃশ্বাসে লাগলো রুহির কপালে। তার মানে বাড়িতে হলে আমাকে আটকাতে না? রুহি হতভম্ব হয়ে গেল। আমি সেরকম কিছু বলিনি। ক্রিসের চোখ সরু হয়ে গেল। পরের মতো সে রুহির খোঁপা করা চুলগুলো টেনে খুলে দিল। ঝরঝর করে চুলগুলো ছড়িয়ে পড়ল রুহির কাঁধে। রুহির আগে সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো ক্রিসের দিকে। ক্রিস সেই ছড়িয়ে থাকা চুলের ভেতরে হাত ধীরে চালালো ধীরে ধীরে। তার মুঠো করে ধরে রুহির মুখটা নিজের দিকে টেনে এলো। রুহির বুক ধড়ফড় করলো। ক্রিস এবার অন্তত শান্ত কিন্তু ভয়ঙ্কর করে বলল, এখন আমি যা যা করবো সব কিছুর রেসপন্স এই বাটারফ্লাই। সে আরও একটু ঝুঁকে এলো। নয়তো? তার ঠোঁটে ধীরে ধীরে একটা শীতল হাসি ফুটল। তোমাদের বাড়িতে যে বোম রাখা আছে সেটা ব্লাস্ট হবে। কথাটা শুনে রুহির চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তে তার মুখের রঙ হলো। মানে? তার কণ্ঠে কেঁপে উঠল ভয়ে। পুরো শরীর ঠান্ডা হয়েছিল। ক্রিস নির্বিকার তাকিয়ে রইল। মানে সিম্পল। সে শান্ত গলায় বলল, তোমাদের বাড়িতে রাখা আছে। রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ক্রিস ধীরে ধীরে তার গালটা স্পর্শ করলো। আর সেটা আমি রেখেছি। রুহির চোখ সঙ্গে সঙ্গে পানি গড়িয়ে পড়ল। না। সে কেঁপে উঠে মাথা নাড়ল। আপনি মিথ্যে বলছেন। ক্রিস মৃদু হেসে বলল, আমি মিথ্যে বলি না বাটারফ্লাই। তার কণ্ঠে এমন এক নিশ্চয়তা যে রুহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এখন তুমি আমার কথা না শুনলে ফাটবে। ধীরে ধীরে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর শুনলে? বাকিটুকু আর বলল না ক্রিস। প্রয়োজন ছিল না। রুহির কাঁপতে থাকা শরীর বলে দিচ্ছিল সে বাকিটা বুঝে গেছে। রুহি দুহাতে ক্রিসের বাহু চেপে ধরল। তার চোখ ভিজে গেছে পুরোপুরি। শুনবো। সে ভাঙা গলা বলল, আপনি যা বলবেন সব শুনবো। ক্রিস কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসল, যেন ঠিক এই উত্তরটাই সে শুনতে চেয়েছিল। কথাটা শুনে রুহির বুকের ভেতরটা কেঁপে উঠল। তার কাঁপতে থাকা চোখ ধীরে ধীরে উঠল ক্রিসের মুখের দিকে। লোকটার চোখ দুটো তীব্র গভীর তীব্র, যেখানে এমন এক দখলদারিত্ব ছিল যেটা রুহিকে ভয় পাইয়ে দিচ্ছিল আর অদ্ভুতভাবে শ্বাসরুদ্ধ করে তুলছিল। রুহি শুকনো ঢোকগুলো তার গলা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। সেদিন কোনো মতে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু আজ আজ পালানোর সব পথ বন্ধ। আজ সে বাধা দিতে পারবে না, কারণ কিসের একটা কথা তার মাথার ভিতরে প্রতিধ্বনি হয়েছে।
তোমাদের বাড়িতে রাখা আছে। ভাবতে তার বুকের ভেতরটা বরফ জমে আসছে গেল। তার আব্বু, আম্মু, কুটুস সবাইয়ের মুখ চোখের সামনে ভেসে উঠতে রুহির চোখ ভিজে উঠল। চোখের কোণ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়তে লাগল। কিস স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রুহি সেই কান্না ভেজা মুখটা দেখে তার চোখে অদ্ভুত এক অস্থিরতা ফুটে উঠল। সে ধীরে ধীরে ঝুঁকে এলো আরও কাছে। রুহি কাঁপতে থাকা ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। তারপর অন্তত অসহায় ভঙ্গিতে পা উঁচু করে কিসের দিকে এগিয়ে গেল। কিন্তু উচ্চতার পার্থক্যের কারণে কিসের নাগাল পেতে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। কি সেটা বুঝে মৃদু হাসল। পরের মুহূর্তে দু হাতে রুহির কোমর জড়িয়ে ধরে সহজে তুলে নিল নিজের সমান উচ্চতায়। রুহি আতঙ্কের সঙ্গে সঙ্গে দুহাত ক্রিসের কাঁধে রাখল। তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছিল। ক্রিস স্থির চোখে তাকিয়ে রইল তার মুখের দিকে। সেই দৃষ্টিতে ছিল তীব্র আকর্ষণ, অধিকার আর একরা সম্বোধনা। কিসমি। রুহির চোখ আবার ভিজে উঠল। সে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে মুখ এঁকে নিল। তার কাঁপতে থাকা ঠোঁট খুব আলতো করে ছুঁয়ে গেল ক্রিসের ঠোঁট। মাত্র এক মুহূর্তের স্পর্শ, কিন্তু সেই স্পর্শে রুহির পুরো শরীর কেঁপে উঠল। মনে হলো বুকের ভেতর দিয়ে বিদ্যুতের তীব্র স্রোত বয়ে গেল। সে ভয়ে ভয়ে সরে আসতে চাইল, কিন্তু তার আগে ক্রিস শক্ত করে চেপে ধরল তার ঠোঁট। রুহির চোখ বিস্ফোরিত হয়ে গেল। ক্রিসের আঙুলের চাপ আর শক্ত হয়ে উঠল তার কোমর। ধীরে ধীরে ঝুঁকে পড়ল রুহির উপর। তার চুমুতে ছিল তীব্র দখলদারিত্ব, অস্থির আর বহুদিনের জমে থাকা আকাঙ্ক্ষা। রুহি অসহায়ভাবে ক্রিসকে শার্ট মুঠো করে ধরল। তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার কাঁপুনি ক্রিস স্পষ্ট অনুভব করতে পারছে, তবুও থামছিল না, বরং আরও গভীরভাবে রুহিকে নিজের কাছে টেনে নিচ্ছিল। রুহি মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার বুকও দ্রুত ওঠানামা করছিল। ভয় আর লজ্জায় অদ্ভুত এক অচেনা অনুভূতি মিলেমিশে তার পুরো অস্তিত্ব এলোমেলো করে দিচ্ছিল। কিস সেই মুহূর্তে ধীরে ধীরে রুহিকে নিয়ে সামনে কাঠের টেবিলের উপর বসিয়ে দিল। টেবিলের ঠান্ডা স্পর্শে রুহির পুরো শরীর শিউরে উঠল। তার বুকের ভিতরটা দ্রুত ওঠানামা করছিল। ভয়ে একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু কিস সঙ্গে সঙ্গে তার দুই পা টেনে নিয়ে নিজের কোমরের সাথে পেঁচিয়ে নিল। রুহি বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তার দিকে। লোকটার চোখে এক অদ্ভুত তীব্রতা, যেন বহুদিনের জমে থাকা অধিকার আর সম্পূর্ণভাবে নিজের করে নিতে চায়। রুহিকে আরও অবাক করে দিয়ে ক্রিস ধীরে ধীরে তার ওড়নাটা টেনে নিচে ফেলে দিল। ওড়না গড়িয়ে পড়ল মেঝেতে। রুহি নিঃশ্বাস কেঁপে উঠল। সে তাড়াতাড়ি নিজের দু হাত বুকের কাছে আনতে চাইল, কিন্তু ক্রিস তার আগে আরও ঝুঁকে এলো। তারপর ধীরে ধীরে হাত বাড়ালো রুহির কামিজের দিকে। রুহির সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, তার চোখে ভয় না। কিন্তু ক্রিস থামল না। সে দু হাতে রুহির গাল জড়িয়ে ধরে অন্তত নিচু গলা ফিসফিস করে উঠল, বাধা দিস না বাটারফ্লাই। তার গরম নিঃশ্বাস এসে লাগছিল রুহির কাঁপতে থাকা মুখে। স্বামীর ডাকে সাড়া দিতে এটা হালাল। কথা শুনে রুহি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মাথার ভিতর যেন সবকিছু জট পাকিয়ে গেল। হ্যাঁ, ক্রিস তার স্বামী, যেভাবেই হোক। এখন সে ক্রিসের স্ত্রী। ক্রিসের অধিকার আছে তার উপর, কিন্তু তার মানে এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। এখনও সবকিছু দুঃস্বপ্নের মতো লাগে তার কাছে। সে এখনও ভয় পায় ক্রিসকে। রুহি সেই ভাবনার মাঝে হারিয়ে গেল। আর ঠিক তখনই ক্রিস একটানে তার রুহি বাধা দেওয়ার চেষ্টা করে সফল হল না। তার কাঁপতে থাকা হাত দুর্বল হয়ে পড়ল। ক্রিস এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুহূর্তে রুহিকে টেবিলের উপর ফেলে অপ্রত্যাশিত এই আচরণ রুহি সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল। জীবনে প্রথমবার এমন গভীর ও তীব্র স্পর্শে পুরো শরীর কেঁপে উঠল। অসহায়ভাবে নিস্তেজ হয়ে পড়ল। কিন্তু তাতেও যেন শান্ত না। ক্রিস তার অস্থির হাত দুটো দেহের আর চারপাশের পরিবেশ মুহূর্তে ভারী ও উন্মত্ত হলো। ব্যথায় কেঁপে উঠে চিৎকার করে উঠল রুহি। কিন্তু সেই অসহায় আর্তনাদ ক্রিসকে আরও বেপরোয়া করে তুলল। তার স্পর্শ ছড়িয়ে পড়ল রুহির সমগ্র দুজনের ভেতরে। ওঠানামা করা নিঃশ্বাস, ঘরভর্তি বাতাস পর্যন্ত কেঁপে উঠল। রুহির কাঁপতে থাকা শরীর আর ক্রিসের বেপরোয়া আকাঙ্ক্ষা মিলিয়ে এক মুহূর্তে উন্মাদনায় ডুবে যেতে থাকে। ক্রিস কোকোকে নিয়ে সোফায় বসে আছে। কোকো ক্রিসের কোলের উপর বসে লাফাচ্ছে, একবার তার হাত চাটছে, মাঝে মাঝে ছোট ছোট শব্দ করে নিজের আনন্দ প্রকাশ করছে। ক্রিসের মন পুরোপুরি সেখানেই। তার দৃষ্টি স্থির হয়ে আছে ওয়াশরুমের বদ্ধ দরজা। অনেকক্ষণ হয়েছে রুহি ভেতরে ঢুকছে, এখনো বের হয়নি। ক্রিস ধীরে ধীরে পাশে রাখা ওষুধগুলোর দিকে তাকালো। তার ভেতরটা অদ্ভুতভাবে অপরাধ বোধে উঠল। তবে কি সত্যি সে তার বাটারফ্লাইকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে?
মেয়েটা ঠিকমতো হাঁটতে পারছিল না, সেটা কিসের চোখে এড়েনি। তাই সে তাড়াহুড়ো করে ওষুধ এনেছে। নিজের উপরে বিরক্ত লাগছে, সে কখনো এতটা কন্ট্রোলে ছিল না, কিন্তু রুহির কাছে এলে তার সমস্ত ধৈর্য, সমস্ত নিয়ন্ত্রণ ভেঙে যায়। ক্রিস গম্ভীর নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা খুলে গেল। রুহি বাইরে বেরিয়ে এলো। সাদা রঙের সালোয়ার কামিজ পরছে সে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের উপর ফেলফেসে। স্নান শেষে মুখটা আরো কোমল আর নিষ্পাপ লাগছিল। ক্রিস কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, মনে হচ্ছিল চোখ সরাতে পারবে না। রুহি লজ্জায় মাথা নিচু করে বলল। সে ক্রিসের দিকে ঠিক মতো তাকাতে পারছে না, তার গাল দুটো হালকা লাল হয়েছে। ক্রিস ধীরে ধীরে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো, আর সেই মুহূর্তে তার ভেতরে আবার তীব্র ইচ্ছে জেগে উঠল আবার নিজেদের মধ্যে মিশে নেয়। কোকো অবাক হয়ে একবার ক্রিসের দিকে একবার রুহির দিকে তাকালো। তার মালিকের মাথায় কী চলছে সেটা বেচারা কিছুতেই বুঝতে পারছে না। ক্রিস নিজের ভেতর অস্থিরতা জোর করে দমন করলো। তার পাশে রাখা ওষুধগুলো এগিয়ে দিয়ে নিচে গেলে বলে, এগুলি খেয়ে নাও, ব্যথা কমে যায়। রুহি যেন আরেক দফা লজ্জা পেল, তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে এগিয়ে এসে ওষুধগুলো হাত নিল, তারপর বাধ্য মেয়ের মতো একে একে সব খেয়ে নিল পানি দিয়ে। ক্রিস চুপচাপ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কুকুর মাথায় হাত বুলিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, তোর আম্মুকে আমার চোখের সামনে ঘুরতে বারণ কর। রুহি অবাক হয়ে বলল। ক্রিস ঠোঁট বাঁকিয়ে এগিয়ে এলো। আর একটু, আমার কিন্তু মুড আসছে, তখন সেলোটেপ লাগিয়ে দিব। আজ শুক্রবার, ছুটির দিন হয়। রুহি আর ক্রিস দুজনে বাড়িতে আছে। অনেক বেলা করে ঘুম ভাঙল রুহি। ধীরে ধীরে চোখ খুলতে সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। ঘুম ভাঙার পর শরীরটা ভারী লাগছে। দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে আগের মতো তীব্র ব্যথা নেই। এতটুকুতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। রুহি ক্লান্তি হাতে চুল সরিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মুখে ঠান্ডা পানি পড়তে কিছুটা সতেজ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটার দিকে তাকিয়ে রইল সে। নিজেকে বড্ড অচেনা লাগছে নিজের কাছে। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, ঠোঁট দুটো ফ্যাকাশে। হঠাৎ করে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কতদিন হলো আব্বু আম্মুকে দেখে না সে। কুটুস কেমন আছে কে জানে। ওকে নিশ্চয়ই খুঁজছে, ফোনটাও নেই তার কাছে। একবার কথা বলার উপায় নেই। এই ভাবনাগুলো মাথায় আসতে রুহির মনটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মনে মনে ঠিক করলো, আজ যেভাবে হোক খিসকে বলে একবার বাসায় যাবো, অন্তত আব্বু আম্মুকে একবার দেখতে। এই চিন্তা মাথায় নিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলো। পুরো বাড়িটা অদ্ভুত নীরব। মাঝে মাঝে শুধু দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে টিকটক শব্দ হচ্ছে। রুহি চারপাশে চোখ বুলিয়ে ক্রিসকে খুঁজতে লাগলো। নিচে নেমে ডাইনিং টেবিলের সামনে পৌঁছাতে চোখ আটকে গেল তার রান্নাঘরের দিকে। তারপর সে দাঁড়িয়েছে। গ্যাসের সামনে দাঁড়িয়েছে ক্রিস। গায়ে শার্ট নেই, শুধু একটা কালো অ্যাপ্রনে কোমরে বাঁধা, নিচে লুজ কালো প্যান্ট। তার প্রশস্ত কাঁধ, শক্ত বুক, ফুলে থাকা পেশিগুলো সম্পূর্ণ উক্ত। পিঠে আর গায়ের কাছে ছোট ছোট ঘামের বিন্দু জমা। হালকা আলোয় সেগুলো আরো বেশি স্পষ্ট। রুহির বুক ধক করে উঠল। সে দ্রুত মুখ ঘুরে নিল, তারপর মনে মনে নিজেকে থামলো, এই শয়তানকে এত সুন্দর হতে কে বলছে। পরক্ষণে আবার নিজেকে শাসালো, নজর সরাসরি অসভ্য একটা লোক। কিন্তু চোখ যতই সরাতে চাইছে ততই যেন অজান্তে ক্রিসের দিকে তাকিয়ে ফেলছে। ওদিকে ক্রিস মন দিয়ে রান্না করছে, কখনো প্যান নাড়ছে, কখনো কফি মগে কফি ঢালছে। তার মুখের এক ধরনের শান্ত ভাব, যেন এই কাজগুলো করতে সে অভ্যস্ত। এই দৃশ্য দেখে রুহি কিছুটা অবাক হইল। সে কখনো ভাবেনি ক্রিস রান্নাও করতে পারে। কিছুক্ষণ পর ক্রিস গরম টোস্ট আর কফি নিয়ে ডাইনিং টেবিলে এলো। খাবারগুলো সুন্দর করে টেবিলে রেখে আবার রুহির দিকে না তাকিয়ে শান্ত গেলে বলল, বসো, খেয়ে নাও। রুহি ধীরে ধীরে এগিয়ে গেল, ছোট ছোট পদক্ষেপে, কোনো দ্বিধা মিশে আছে। সে ক্রিসের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ালো। ক্রিস চেয়ার টেনে বসে ভুরু তুলে তাকালো তার দিকে। তার ঠোঁটে বাঁকিয়ে মৃদু হেসে বলল, আমার কোলে বসতে চাইছো? রুহির সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু ক্রিস তাকে আর কিছু বলার সুযোগ দিল না। হঠাৎ করে তার হাত দিয়ে একটানে নিজের কোলের উপর বসে দিল। রুহি চমকে উঠল, তার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তে। দুজনে অজান্তে ক্রিসের কাঁধে গিয়ে ঠেকলো। ক্রিস স্বাভাবিক ভঙ্গিতে তার যেন
এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। তুই বুক দ্রুত ওঠানামা করছিল, লজ্জা তার গাল পর্যন্ত লাল হয়ে গেছে। ক্রিস নিচু হয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এভাবে কাঁপছো কেন বাটারফ্লাই? তার গরম নিঃশ্বাস রুহির শরীর আবার কেঁপে উঠল। রুহি কোনো মতো তোতলাতে তোতলাতে বলল, আমি আমি বাড়ি যাব। কথাটা বলার সময় তার গলা কেঁপে উঠল, চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে উঠল। কতদিন হয়ে গেছে সে তার আব্বু আম্মুকে দেখে নাই। কুটুর সেই কথা বারবার মনে পড়ছে। মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ শক্ত করে চেপে ধরতে। ক্রিস অবশ্য যেন কথাটা শুনেও শুনল না। সে সম্পূর্ণ নিরব্ধ ভঙ্গিতে প্লেট থেকে ডিম টোস্টের একটা টুকরো ছিঁড়ে খেল। খুব যত্ন করে ফু দিয়ে ঠান্ডা করলে রুহি অবাক হয়ে তাকিয়েছে তার দিকে। পরের মধ্যে কিস টুকরোটা রুহির ঠোঁটের সামনে ধরে শান্ত গেল, মুখ খুলো। রুহি অবাক হয়ে গেল। লোকটা কখন যে রাগ কখন যে শান্ত সে কিছুই বুঝে উঠতে পারে না। কী হলো? কিস মুখ ভ্রু কুচকে বলল, খাও। রুহি ধীরে ধীরে মুখ খুলে ক্রিসের নিজের হাতের টুকরোটা তার মুখে পুরে নিল। তারপর কফির মগ হাতে এক চুমুক দিয়ে অন্তত স্বাভাবিক গেলে বলল, যাও, হবে না। রুহি যেন দ্বিতীয়বার ধাক্কা খেল। সে কোনোরকম খাবারটা চিবিয়ে বিস্মিত গেল, মানে কেন? ক্রিস এবার হেলান দিয়ে বসলো চেয়ারে, নিজের মুখে আরেকটু খাবার পুড়ে দিয়ে ধীরে ধীরে চিপে দিল। তারপর শান্ত গম্ভীর গেল, তোর বাপ যা শয়তান, একটু বিশ্বাস করি না। রুই হতভম্ব হয়ে গেল। ক্রিস ঠোঁট বাঁকে আবার বলে উঠল, একবার নিয়ে গেলে আর ফেরত দেবে না। একেবারে ডজনখানেক বাচ্চা পয়দা করে তারপর যাবে। কথাটা শুনে রুহির চোখ কোটর ছেড়ে বেরিয়ে এসে ওরকম করব। মুহূর্তে তার খাওয়া যেন গলায় আটকে গেল। সে বিষম খেয়ে জোরে কাশতে লাগলো। পুরো মুখ লাল হয়ে গেল। ক্রিস সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। সে তাড়াতাড়ি সামনে রাখা পানির গ্লাস এগিয়ে দিল। আস্তে বাটারফ্লাই। পুরো কাপা হাতে গ্লাসটা নিয়ে গট গট করে পানি খেলেন। তারপর হাঁপাতে হাঁপাতে চোখ বড় করে তাকালো কিসের দিকে। কিসের সেই চাহনি দেখে মিটমিট করে হাসছে। রুহি লজ্জায় অবাক হয়, সব কিছু যেন ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে রুহির হাতটা ধরে নিজের খোলা ভেজা বুকে রাখলো। রুহি কেঁপে উঠল। তার আঙ্গুলের নিচে ক্রিসের দ্রুত স্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছিল। সেই উষ্ণ স্পর্শে তার বুকের ভেতরটা আবার অদ্ভুতভাবে কেঁপে উঠল। ক্রিস আবারও ধীরে ধীরে ঝুঁকে এলো। তার গরম নিঃশ্বাস এসে লাগলো রুহির কানে পাশে। সে নিচু ভারী গলায় ফিসফিস করে বলল, মুড আসছে বাটারফ্লাই, একবার। কথা শুনে রুহির পুরো শরীর আগুনের মতো লাল হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে চুপ খুলল না। তাড়াতাড়ি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তার বুক ধড়ফড় করছে। লজ্জায় অস্বস্তিতে সে ঠিকমতো ক্রিসের দিকে তাকাতে পারছে না। কাঁপা গলা বলল, আমি আব্বু আম্মুকে দেখবো, প্লিজ আমাকে নিয়ে চলুন। ক্রিস দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপচাপ থেকে তাকিয়ে রইল। তারপর তার সেই দৃষ্টিতে এক অদ্ভুত কোমলতা মিশে আছে তার। তারপর ধীরে গেল, বেশ নিয়ে যাব। রুহির চোখ সঙ্গে সঙ্গে আশার ঝিলিক। তবে আগে এই প্রশ্নের উত্তর দাও। রুহি দ্বিধা ভরা চোখে তাকালো। কোনটা? ক্রিস আরও একটু ঝুঁকে এলো। তার চোখে তীব্র দুষ্টুমি আর তীব্রতা ঝিলিক দিচ্ছে। রুহির নিঃশ্বাস আটকে গেল। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেল। সে এক মুহূর্ত আর সেখানেই দাঁড়িয়ে থাকলো না। তাড়াতাড়ি ক্রিসের কোল থেকে নেমে পড়লো। তারপর ছোট ছোট পায়ে প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ক্রিস চেয়ারে হেলান দিয়ে বসে রইল, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখের তৃপ্তি ঝিলিক। যেন পালিয়ে যাওয়া মেয়েটার লজ্জা তার সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য। রুমে আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে ক্রিস। চোখে মুখে চিরচেনা নির্লিপ্ত হাসি, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। আর ঠিক সামনে চেয়ারে গম্ভীর মুখে বসে আছে কুটুস। তবে গাম্ভীর্য বেশিক্ষণ টিকছে না, কারণ তার পুরো মনোযোগ এখন কোকোকে নিয়ে। কোকো যে নিজের কোলের উপর বসিয়ে কখনো তার কান টানছে, আর কখনো গালে হাত বুলোচ্ছে, আবার কখনো তাকে দুহাত তুলে উড়ুর খেলছে। বেচারা কোকো পুরোপুরি বিরক্ত হয়েছে। সে একবার ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানাচ্ছে। মাঝে মাঝে অসহায় চোখে ক্রিসের দিকে তাকাচ্ছে, যেন মালিকের কাছে বিচার চাইছে। কিন্তু ক্রিস অদ্ভুত শান্ত। এই কোকোর এই করুণ অবস্থা দেখে কিছুই বলছে না। যাই হোক, কুটুস এখন তার শালা, আর এই বাড়িতে একমাত্র কুটুস এমন একজন যে ক্রিসকে একটু ভয় পায় না, বরং লোকটাকে নিয়ে তার প্রবল কৌতূহল। হঠাৎ কুটুস বড় বড় চোখ করে ক্রিসের দিকে তাকালো। তারপর সামনে ঝুঁকিয়ে নিয়ে বলল, আমি শুনছি তুমি নাকি গুন্ডা, তা তোমার কাছে বন্দুক আছে? ক্রিস ভুরু কুচকে তাকালো তার দিকে। এই কথা তো কে বললো? কুটুস একদম নিরীহ মুখ করে বলল, কে আবার? আব্বুই তো রোজ বলে আমার মেয়েটা একটা গুন্ডার হাতে গিয়ে পড়লো। কথাটা শুনে ক্রিসের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের ভেতরে মুহূর্তের জন্য ঝলসে গেল রাগ। তারপর ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল। মনে হলো, তাহলে আমাকে গুন্ডা বলে শ্বশুরমশাই?
কুটুর অবশ্য এসব কিছু খেয়াল করলো না। সে আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে বলে, বলো না জিজু, তোমার কাছে বন্দুক আছে? কৃষ এবার মুচকে এসে চেয়ারে হেলান দিয়ে বলে, আছে তো। কুটুর চোখ চকচক করলো, সত্যি সত্যি? কৃষ মাথা নাড়ল, শুধু বন্দুক না, অনেক কিছু দেবো। কুটুর এবার উত্তেজিত হলো। সে তাড়াতাড়ি কোকোকে কোল থেকে নামিয়ে লাফিয়ে দিল। কি দেবে? কৃষ চোখ সরু করে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। কুটুসের কাছে গিয়ে নিচু হয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা। কথাটা শোনার সঙ্গে কুটুসের চোখ বিস্ময়ে আরো বড় বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। এইটুকু? সে উত্তেজিত হলে, এটা তো খুব ইজি। কৃষ ঠোঁট বাঁকিয়ে মাথা হারল। তাহলে যা। কুটুর সঙ্গে সঙ্গে কোকোকে আবার কোলে তুলে নিল। তারপর এমনভাবে দৌড় দিল রুম থেকে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন তার হাতে তুলে দেওয়া হয়েছে। কোকো বেচার ভয়ে ঘেউ ঘেউ করে উঠল। কৃষ দুহাত প্যান্টের পকেটে ঢুকে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল। তার চোখে তখন শয়তানের ঝিলিক। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিপজ্জনক হাসি। শ্বশুরমশাইকে টাইট দিতে কীভাবে দিতে হয় সেটা কৃষের খুব ভালো করেই জানা আছে। ম্যাড ফর ইউ পর্ব 2, সিজন 2। পুরো গল্পটা প্লে লিস্টে বলছিলাম যে এই গল্পটা কন্টিনিউ দেবো, মানে কন্টিনিউ দেবো।